যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে, এই আলাপ আছে। এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে, শেখ হাসিনা বিরোধীও কেউ দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, তাহলে কি সেনাপ্রধান আবারও বাংলাদেশে ফিরে নিয়ে আসতেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে? এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, আর সত্যি সত্যি কি সেনাপ্রধান কি তাহলে সত্যি সত্যি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে নিয়ে আসতেছে। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। একটা গুজব ছড়িয়ে পড়ছে যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে, এই আলাপ আছে। এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে, শেখ হাসিনা বিরোধীও কেউ এই গুজবটি সামনে আনার চেষ্টা করছেন। এবং এই গুজবের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বলা, যেহেতু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি, তাই তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। এই আলাপটা তখনও হয়েছে যখন জনাব চুপ্পুকে সরানো যাচ্ছিল না, এবং সেটাকে নানানজন নানানভাবে ব্যাখ্যা করছিলেন। প্রথম কথাটা হচ্ছে, দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি কি আছে, বা জরুরি অবস্থা আসলে কেন জারি করতে চায় কোনো সরকার। অ্যান্ড ফাইনালি জনাব চুপ্পু চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। মানে আমরা অনেকেই খুব না জেনে কথা বলে ফেলি, কারণ আসলে আমাদের ভেতরে অনেকে ক্ষোভ রয়ে গেছে, যেহেতু চুপ্পুকে সরানো যায় নাই, সুতরাং আমরা দেখাতে চাই যে চুপ্পু কত বিপজ্জনক মানুষ, সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে। এই ধরনের একটা পারসেপশন কারো আছে। এখন এই সুযোগে নেমে পড়েছেন, এবং সত্যিকার অর্থে বেশিরভাগই আসলে সংবিধানে প্রেসিডেন্ট শব্দটা মানে কি সেটাই জানেন না জেনেই কথা বলেন। তখনও বলেছি, আমি আজ এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে চাই। মানে জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেইগুলো থেকে 41, 42 এই দিক থেকে আমি কয়েকটা জিনিস একটু পড়তে চাই। 41-এ বলা হচ্ছে, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহির আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে, মানে তার মানে জরুরি অবস্থার জন্য এই কন্ডিশনগুলো যদি থাকে, তাহলে বহিঃশত্রুর আক্রমণ ছাড়াও অভ্যন্তরীণ গোলযোগ, অর্থনৈতিক বিপদ, এগুলোতে জরুরি অবস্থা জারি করা যায়। সো অভ্যন্তরীণ কারণে এটা সম্ভব। এবং একটা সময়সীমা বলা আছে, অনধিক 120 দিন, মানে 4 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। যদিও 11 সরকার এর চেয়ে বেশি সময়ের জন্য জরুরি অবস্থা জারি করে রেখেছিল, এবং তারা সংবিধানে সেটা র্যাটিফাইও করেনি। এক অবিশ্বাস্যের ব্যাপার, কিন্তু এটা হয়েছিল। কারণ আমরা জানি, এই কথা বহুবার বলেছি, আপনি সংবিধান ভঙ্গ করে কাজ যদি করেও ফেলেন, সেগুলো পরবর্তীতে সংবিধানে সেটা র্যাটিফাই করা যায়। যে এখানে সরাসরি লিখে দেয়া আছে, না লিখে দেয়া থাকলেও থাকতেন। এই যে রাষ্ট্রপতি বলা হলে, রাষ্ট্রপতি কে আসলে? আর্টিকেল 48(3) ক্লিয়ারলি বলছে, রাষ্ট্রপতি জাস্ট দুটো কাজ নিজের সিদ্ধান্তে করতে পারেন। আদতে একটা কাজ, মানে দুটো কাজ সংবিধানে যেটা লেখা আছে, প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা। এই দুটো কাজ তিনি নিজের এখতিয়ারে করতে পারেন, আর বাকি সব কিছুর ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সোজাসাপটা কথা হচ্ছে, আমরা সংবিধানে যে লিখেছি যাবতীয় সব কাজ রাষ্ট্রপতির নামে হবে, সেগুলো আসলে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী নিয়োগও আসলে রাষ্ট্রপতির হাতে ওই অর্থে না, কারণ নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তাকেই প্রথম ডাকতে হবে সরকার গঠন করার জন্য। তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে একটা। আর যাবতীয় যত জায়গায় যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন বলছেন, এগুলো আসলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ইনফ্যাক্ট এই আর্টিকেলে এটা আবার আলাদা করে লিখে দেয়া আছে, খেয়াল করি, আমি পড়ছি। তবু শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজনীয় হইবে। ক্লিয়ারলি বলা হচ্ছে, তো প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর ছাড়া এটা হবে না। এখন
কেউ বলতে পারেন যে দেশে এখন প্রধানমন্ত্রী নেই, কি হবে তাহলে? প্রধান উপদেষ্টা আছে, মানে আমরা কেউ যদি ঝুট ঝামেলা করতে চাই আর কি। ইনফ্যাক্ট এই ঝামেলাটা বন্ধ করার জন্যই সেপ্টেম্বরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা অধ্যাদেশ জারি করেছিলেন। সেই অধ্যাদেশ অনুযায়ী এই সরকার আদতে প্রধানমন্ত্রী যা যা ক্ষমতা, যা যা তার দায়িত্ব, তার সুযোগ সুবিধা, মন্ত্রীরা এই সব কিছু নিয়ে একটা অধ্যাদেশে এটা ক্লিয়ারলি বলা আছে যে তারা এই কাজটা করবেন, তারা প্রধানমন্ত্রীর জায়গায় একইভাবে কাজ করবে। সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী না থাকলে প্রধান উপদেষ্টা ঠিক সেই দায়িত্বে রত আছেন। সুতরাং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আসলে প্রধান উপদেষ্টাকেই যেতে হবে। এখন জরুরি অবস্থা হবে না সেই তর্কে এখন যাচ্ছি না। তাহলে প্রাথমিকভাবে কথাটা হলো জরুরি অবস্থা জারি আসলে করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি চুপ্পু কিছুই না, উনি কিছুই না, এবং আমি মনে করি অত্যন্ত ক্ষমতাহীন একজন পাপেট হিসাবে উনি বসে আছেন, একেবারে হার্মফুল বস্তু। এখন সরকার জরুরি অবস্থা জারি করবে কিনা, মানে জরুরি অবস্থা আসলে জারি করার উদ্দেশ্যটা কি, কেন জরুরি অবস্থা জারি করা হয়? মানে ধরুন জরুরি অবস্থা জারি করে যা যা করা যায় সেই জিনিসগুলো জরুরি অবস্থা জারি ছাড়াও করা যায়। একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেগুলো কারণেই আসলে জরুরি অবস্থা জারি করা যায়। ধরুন দেশে খুব গোলযোগ হচ্ছে, সরকার চায় যে সভা সমাবেশ বন্ধ করে দেবে, এই ঘোষণা তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায়, 144 ধারা জারি করে করা যায় তো। এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শাহবাগ এলাকায় সভা সমাবেশ ডিএমপি বন্ধ করেছে, তার জন্য জরুরি অবস্থা জারি করা লাগেনি তো। যদিও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সমাবেশ শাহবাগে করেছে, এটা ভেঙে। এই যে চর্চাগুলো খুব খারাপ, এগুলো তো এক্সট্রা হ্যাডাম দেখানো ভালো কিছু হয় না, মানুষের কাছে রং পারসেপশন দেয়। যাই হোক, সভা সমাবেশ বন্ধ করা যায়, বহু রকম পদক্ষেপ নেওয়া যায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। কিন্তু জরুরি অবস্থায় একটা বিশেষ ক্ষমতা আছে সরকারের হাতে, সেটা হচ্ছে যে আর্টিকেল 36, 37, 38, 39, 40, 42, মানে এগুলো প্রত্যেকটা তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার, যেমন আপনার রাজনৈতিক অধিকার, সমাবেশের অধিকার, মত প্রকাশের অধিকার, এই জিনিসগুলো এখানে আছে, চলাফেরার অধিকার। এগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আমরা হাইকোর্টে যেতে পারি, আমরা রিট করতে পারি। আমাদের মৌলিক অধিকার যখন লঙ্ঘিত হয় আমরা রিট করতে পারি সরকারের বিরুদ্ধে। জরুরি অবস্থায় ওই ক্ষমতাটা, ওই অনুচ্ছেদগুলো স্থগিত করে দিতে পারে সরকার চাইলে। তাতে যেটা দাঁড়ালো, আমার আপনার বিরুদ্ধে অনেক মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে, অনেকগুলো মৌলিক অধিকার আরবিট্রিয়ারলি আমাকে গ্রেফতার করা হলো, আমি কোর্টে যেতে পারবো না। সো সরকারের হাতে এই একটা এক্সট্রা ক্ষমতা তৈরি হয় যে বিচার বিভাগ চাইলেও নাগরিকের পক্ষে দাঁড়িয়ে ইন্টারভিন করতে পারে না। জরুরি অবস্থার মূল মাঝে যা আসলে এটা, এই না যে আমি সমাবেশ বন্ধ করতে চাই, আমি ওকে ধরে নিতে চাই, না, এগুলো সবই করা যায় জরুরি অবস্থা ছাড়াও। কিন্তু আমাদের কোর্টে যাওয়া, আমাদের মৌলিক অধিকার বলবৎ করার যে চেষ্টা, সেটা বন্ধ করা যায়, এবং কতদিন? 4 মাসের জন্য। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশে, এখন বুঝতে পারবো আসলে বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট আছে কিনা। দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেছে যে সরকার একেবারেই সামলাতে পারছে না? কোনো সন্দেহ নেই, সরকার যথেষ্ট খারাপ পারফর্ম করছে, কিন্তু এখনও সরকার সামলাতে পারছে না, এবং মামলা করে মূল জায়গা ওটা, মানে যত রকম ডিস্টারবেন্স, যত রকম প্রবলেম আছে, যত কিছু সরকার নিষিদ্ধ করতে চায়, সব সে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করতে পারবে। কিন্তু যে জায়গাটা, এমনকি সরকার যে কাউকে আরবিট্রারিলি গ্রেফতার করার ক্ষমতাও এখনও রয়ে গেছে, আমাদের সেই 54 ধারা এখনও আছে, সব ক্ষমতা আছে। কিন্তু এমন কি হচ্ছে যে সরকার এগুলো করছে আর মানুষ মামলা করে সরকারকে জেরবার করে ফেলছে, এবং সরকার সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার জন্য জরুরি অবস্থা জারি করছে? উত্তর হচ্ছে না, একেবারেই না। তো তাহলে দেশে জরুরি অবস্থা জারি কেন হবে? মানে এই সরকার এত স্টুপিড যে সে জরুরি অবস্থা জারি করবে, এবং জরুরি অবস্থা শুনতে ব্যাপারটা না অনেক জরুরি কিছু মনে হয়। জরুরি অবস্থা এত জরুরি কিছু এক অর্থে না। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে মানুষের মৌলিক মানবাধিকার স্থগিত করে মানুষের ওপরে নানান পদক্ষেপ নেওয়া নিয়ে আন্তর্জাতিক প্রচুর
সমালোচনা আসে। নট অনলি দ্যাট, এটা রাষ্ট্রের ফ্র্যাজাইলিটিকে খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করে। সুতরাং এটাও তো বুঝতে হবে সরকার, আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে সরকার আছে, তারাও এটা জানেন এর মধ্যে গুরুত্বপূর্ণ আইন জানা মানুষজন আছেন। এটা যদি করেন তাহলে তাদের সরকারেরই এটা একটা খুবই নেগেটিভ বিষয় হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে তারা সামলাতে পারছেন না, এই জায়গায় তাদের যাওয়ার কোনো কারণ নেই। এবং আমাদের মাঠে এমন পরিমাণ গোলযোগও নেই যে শত শত হাজার হাজার গ্রেফতার করতে হবে, নানা রকম মৌলিক অধিকার যেগুলো আমাদের সংবিধানে বলা হচ্ছে 3য় ভাগে, এগুলো সব লঙ্ঘন করতে হবে এবং আমাকে উচ্চ আদালতে যাওয়া থেকে ঠেকাতে হবে। মোটেও সেই পরিস্থিতি বিরাজমান নয়। কিছু লোকজন গুজব ছড়িয়ে মজা পায়। আমি বলছি যে আওয়ামী লীগের লোকজনও গুজব ছড়িয়ে মজা পায়, এবং আওয়ামী লীগের বাইরের কিছু মানুষজন এখন গুজব ছড়াতে চান, কারণ তারা দেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করতে চান তাদের একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা তাদের ক্ষমতাকে সুসংহত করতে চান। সেটা এই সরকার এইভাবে না রেখে তাদের মতো করে তৈরি করে, সকল বিপ্লবী সরকার তৈরি করে, কোনো একটা কেওস তৈরি করে নির্বাচন পেছানো। আমি বহুবার বলেছি, আবারও যোগ করি, সেনাপ্রধানকে যেতে হবে বা এই ধরনের আলাপ আসলে ওই চেষ্টার একটা অংশ। জরুরি অবস্থা জারি করা হবে, তার মানে সরকার এত ফ্র্যাজাইল, এত ভঙ্গুর, সরকার এত অথর্ব, এত অক্ষম হয়ে গেছে, কিছুই সামলাতে পারছে না, মানুষের মধ্যে যে প্যানিক তৈরি করা, এই চেষ্টাও ইনফ্যাক্ট ওইটার অংশ। সুতরাং হাসিনা বিরোধী লোকজনও এই কারণে আসলে জরুরি অবস্থার আলাপ আনছে। বটম লাইন, জরুরি অবস্থা জারি করার মতো কোনো প্রেক্ষাপট, মানে দূরবর্তী কোনো প্রেক্ষাপটও মাঠে দেখা যাচ্ছে না। এটা হলো 1। 2 হলো জরুরি অবস্থা জারি করলে প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত নিতে হবে সেটা জারি করার। জনাব চুপ্পু অটোনোমাসলি, স্পন্টেনিয়াসলি, ইন্ডিপেন্ডেন্টলি জরুরি অবস্থা জারি করে ফেলতে পারবেন, যেহেতু সংবিধানে রাষ্ট্রপতি লিখেছে, ঠিক আছে, তারা একটু সংবিধানটা ভালো মতো পড়ুন, সংবিধান বুঝুন। এই আর্টিকেলের প্রধানমন্ত্রীর কথা লিখেও দেয়া আছে, না লেখা থাকলেও এটা আদতে প্রধানমন্ত্রীর পড়া। দেখুন, বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটা নিয়ে বোধহয় আর সামান্যতম কারোর মনে কোনো সংশয় নেই, এমনকি বাংলাদেশের মানুষেরও নেই। কারণ যেভাবে সাবেক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে, ধর্মনিরপেক্ষতার কাঠামোর মূলে কুঠারাঘাত করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলবার জন্য যাবতীয় উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার, তার থেকে একথাই প্রমাণিত হয় জামাতে ইসলামী এবং র্যাডিক্যাল ইসলামের সমর্থকরাই ইউনূস সরকারের প্রাণভোমরা। ইউনূস সরকার ক্ষমতাসীন হওয়ার পর জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক অপরাধীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, অনেক জেহাদি জঙ্গি জেল ভেঙে পালিয়েছে, 400টা থানার অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হয়েছে, জেহাদিরা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের আইএসআই এর ডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ। এবং কয়েকদিন আগে যেভাবে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির জুম্মার নামাজের শেষে ঢাকা শহরে তাণ্ডব চালালো এবং ইউনূস প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো, এর থেকে প্রমাণিত হয় মোহাম্মদ ইউনূস সরকার জঙ্গিবাদকে প্রকাশ্যে উৎসাহিত করছে। এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন দুজন আছেন যারা নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্য, একজন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ক্যারিয়ার ব্যুরোক্র্যাট নাসিমুল গনি, যিনি 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরিরের পত্তন করেন, এবং ইউনূসের অন্যতম প্রধান সহকারী মাহফুজ, যিনি হিজবুত তাহরিরের সদস্য ছিলেন। হিজবুত তাহরির গণ অভ্যুত্থানে পরিচয় গোপন রেখে যোগ দিয়েছিল, সেটা হিজবুত তাহরিরের নেতারাই জানাচ্ছেন। তারা তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন
এবং যেভাবে তারা ঢাকার রাজপথে আস্ফালন করছেন, খিলাফতের দাবিতে মার্চ করছেন, তার থেকে একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট যে এই হিজবুত তাহরির নিষিদ্ধ নামকা বাস্তে হলেও আসলে তারা বাংলাদেশে খুবই সক্রিয় এবং অন্তর্বর্তী সরকারের পূর্ণ মদত আছে তাদের সক্রিয়তার পিছনে। এবং যেভাবে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ইউনূস মাখামাখি করছে, তার থেকে আমাদের এই সিদ্ধান্তে উপনীত হতে বোধহয় কোনো বাধা নেই যে পাকিস্তানের কলোনিতে বাংলাদেশকে পরিণত করতে চায় ইউনূস। বিনিময়ে তিনি যাতে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থেকে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করতে পারেন, সেই গ্যারান্টি তাকে জঙ্গি জিহাদিরা দিয়েছে। এবং ইউনূস জীবনের উপান্তে এসে ক্ষমতার মোহে কার্যত অন্ধ হয়ে বাংলাদেশের যে সেকুলার ফ্যাব্রিক, সেই সেকুলার ফ্যাব্রিককে কার্যত ধ্বংস করার উদ্যোগ নিয়েছেন। এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ইউনূসের এই অপপ্রয়াস অনেকটা সফল হয়েছে। তবে মাঝে মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে, মানুষ পথে নামছেন, সমাজ মাধ্যমে মানুষ সক্রিয় হচ্ছেন। সাংবাদিকদের নির্বিচারে ভুয়ো মামলা দিয়ে জেলে রাখা হয়েছে, একজনকে কন্ডেম সেলে রাখা হয়েছে। মিথ্যা খুনের মামলার অভিযোগ দেওয়া হচ্ছে। এই যে অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন, দেখুন রাষ্ট্রপুঞ্জ করে এফেক্টিভ প্রতিষ্ঠান নয়, আর রাষ্ট্রপুঞ্জের এইসব ত্রাণ ইত্যাদি কাজ মূলত আমেরিকার আর্থিক সাহায্যেই হয় এবং আমেরিকা অনেক ক্ষেত্রে সেই আর্থিক সাহায্য বন্ধ করে দিচ্ছে। তাই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ঘুরে গেলেন, রোহিঙ্গাদের সমব্যথী হলেন, ইউনূস 1 লক্ষ রোহিঙ্গার ইফতার পার্টিতে চাটগাঁয়ের ভাষায় বক্তৃতা দিলেন, সমস্ত রাজনৈতিক দলকে গুতরেসের সামনে গোলটেবিল বৈঠকে হাজির করলেন। সমস্ত রাজনৈতিক দল বলবো না, আওয়ামী লীগকে ডাকা হয়নি। সেখানে গুতরেস ইউনূসের পিঠ চাপড়ে দিলেন, বললেন সংস্কার কর্মসূচিতে তাদের সমর্থন আছে। বিএনপি বলে যে এইসব গুতরেসের সামনে এইসব কথা বলার অর্থ কি? আসলে একটাই অর্থ, ইউনূস পুরোপুরি পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং যেন তেন প্রকারণে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এই সংস্কারের মূল্য ঝুলিয়ে। ও কোনো সংস্কারই করার ওর ইচ্ছা নেই। ওর ইচ্ছা হচ্ছে ওর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যাতে তারা পায়ের তলায় একটু জমি খুঁজে পায়। এটাই হচ্ছে ওর একমাত্র গেম প্ল্যান এই সুদখোর বৃদ্ধ জঙ্গি নেতা ইউনূসের। সেই প্রেক্ষিতে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তুলসী গাবার্ডকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেখুন, আমাদের পাকিস্তান নিয়ে একটা মাথা ব্যথা আছে, তারপর যদি পূর্ব প্রান্তে বাংলাদেশ পাকিস্তানের দোসর হয়ে ওঠে, সেটা খুবই উদ্বেগের বিষয়। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের সর্বপ্রথম লক্ষ্য। তাই বাংলাদেশের মাটি যে আইএসআই জঙ্গিরা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্রের জাল তৈরি করবে, সে নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে জঙ্গি জেহাদিরা যাতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জিহাদি কাজ চালাতে পারে, তার জন্য ইউনূস প্রশাসন সর্বতোভাবে সহায়তা করছে। There is no denying the fact. দেখছেন না পাকিস্তানের কি অবস্থা?
জাফর এক্সপ্রেসের ঘটনার পর সেনা কনভয়ে হামলা, বালুচ লিবারেশন আর্মি বলেছে যে 90 জন পাক সেনাকে তারা এক্সিকিউট করেছে। তেহরিকে তালিবান পাকিস্তান বলছে এবার ইসলামাবাদে আক্রমণ হবে। তারা সেনার বিজনেস এস্টাবলিশমেন্টকে টার্গেট করেছে এবং পাকিস্তানের সাধারণ মানুষকে বলেছে যে আপনারা সেনা বিজনেস এস্টাবলিশমেন্টের সঙ্গে সব সংস্রব ত্যাগ করুন। পাকিস্তানের সেনা বেকারি চালায়, পেট্রোল পাম্প চালায়, হাউজিং কমপ্লেক্স চালায়, সুপার মার্কেট চালায়, ব্যাংক চালায়, ইন্স্যুরেন্স চালায় দীর্ঘদিন ধরে। একদম তাদের সামনে থাকে সিভিলিয়ান ফেস, কিন্তু পুরোটাই সেনা কন্ট্রোল। অনেকটা ইকোনমি তারা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এবার করাচি, ইসলামাবাদ, লাহোর, মুলতান, পেশোয়ার প্রভৃতি জায়গায় তেহরিকে তালিবান পাকিস্তান এবং বালুচ লিবারেশন আর্মি যে হামলা চালাবে তার আগাম ইঙ্গিত তারা কিন্তু দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা এবং পাকিস্তানের কি বলবো আর কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বালুচ লিবারেশন আর্মি। একের পর এক ঘটনা ঘটছে বালুচিস্তানে। ফজলুর রহমান, যিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, জামিয়াতে উলেমা ইসলামের সদস্য, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সদস্য ছিলেন, জেনারেল জিয়াউল হকের আর্মি রেজিমের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফেরাবার আন্দোলন করেছিলেন। 2004 থেকে 7 পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা ছিলেন। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বালুচিস্তান স্বাধীনতা খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। বালুচিস্তান পাকিস্তানের ল্যান্ডমাসের 44%। 2600 কিলোমিটার সীমান্ত আছে আফগানিস্তান এবং ইরানের সঙ্গে বালুচিস্তানে। সেই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই এবং বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্স অত্যন্ত সমৃদ্ধ। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বালুচিস্তানের মধ্যে দিয়ে গিয়েছে। গদারবান্দার বালুচিস্তানের কাছে। বালুচদের অভিযোগ পাকিস্তানের সেনাকর্তারা এবং পাঞ্জাবি এলিটরা বালুচিস্তানকে শোষণ করে তারা ভোগ বিলাসে মত্ত এবং বালুচিস্তানের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তার মধ্যে কুখ্যাত জঙ্গি আবু কাতাল রহস্যময়ভাবে খুন হয়েছে। ভারত বিরোধী জঙ্গিরা যারা জম্মু কাশ্মীর এবং অন্যান্য জায়গায় জঙ্গি হামলার মাস্টার মাইন্ড, নিরীহ মানুষকে খুন করে, সেনাদের আক্রমণ করে, তারা একে একে পাকিস্তানের মাটিতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দ্বারা নিহত হচ্ছেন। এবং কি হাফিজ সঈদ তিনিও কিন্তু নিরাপদ নয়। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করবে, যারা ভারতকে রক্তাক্ত করবে, তাদের পরিণতি কিন্তু এরকমই হবে। বাংলাদেশের জিহাদিরা এটা কান খুলে শুনে নেন। ভারতকে রক্তাক্ত করার উদ্যোগ নিলে তাদের পরিণতি কিন্তু এই আবু কাতালের মতোই হবে। নিজেদের দেশের মাটিতে তারা খুন হয়ে যাচ্ছে। আবু কাতালকে লস্করি তৈবা জঙ্গিরা নিরাপত্তা দিত, পাক আর্মি সাদা পোশাকে নিয়ে নিরাপত্তা দিত। তা সত্ত্বেও 6-7 জন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী তাকে গুলিতে ঝাঁঝলা করে দেয়। কোন রকমে প্রাণ নিয়ে পালান হাফিজ সঈদ। তার আবার 2টি কিডনি বিকল। একটাই বার্তা দেওয়ার, নতুন জঙ্গি রাষ্ট্র বাংলাদেশকে পাকিস্তানের দোসর হিসাবে যারা নিজেদের পরিচিতি তুলে ধরছে পৃথিবীতে, যে ভারত বিরোধী ষড়যন্ত্র করলে পরিণতি খুব খারাপ হবে। এই বিষয়টা ইউনূস জেনে রাখুন, তার জঙ্গি সাথীরা জেনে রাখুন, ওই হেফাজত, ওই হিজবুত তাহরির, ওই জঙ্গিরা জেনে রাখুন। কোন রকম ষড়যন্ত্রের জাল বাংলাদেশের মাটি থেকে বিছানোর চেষ্টা হলে
বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করা হলে এমন প্রত্যাখ্যাত হবে, তার অভিঘাত বাংলাদেশ সহজে ভুলবে না। স্টার্ন ওয়ার্নিং এটা আমাদের। সুধার যাও, না হলে হ্যাভ টু ফেস দ্য সিভিয়ার কনসিকুয়েন্সেস। কোনো ছাড় নেই। জাতীয় নিরাপত্তা রক্ষা করতে ভারত সরকার দায়বদ্ধ, আর 140 কোটি ভারতবাসী এই উদ্যোগে ভারত সরকারকে 200% সমর্থন দিতে প্রস্তুত। তাই অজিত দোভালের তুলসী গাবার্ডের সঙ্গে বৈঠক, গোয়েন্দা তথ্য আদান প্রদান, কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করা এবং বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে সেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের মার্চ মাসের শেষের দিকে পবিত্র মাহে রমজান, এবং এই সময়টিতে মুসলমান দুনিয়াতে যে ভাব গাম্ভীর্যতা থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। দলে দলে মানুষ মসজিদে যায়, তারাবির নামাজ পড়ে, কোরআন খতম করে এবং যে যার মতো দান খয়রাত সদকা করার চেষ্টা করে। এতকাল যাবৎ বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে এই রোজা মাসকে কেন্দ্র করে একটি ব্যবসায়িক সিন্ডিকেট করা এবং অধিকতর মুনাফা অর্জনের যে প্রবৃত্তি ছিল, এটাও এখন চালু আছে। এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রে বাঙালি মুসলমানরা সংযত আচরণ করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই সময়টিতে এসে সচরাচর আমাদের বাংলাদেশে যে অপরাধগুলো ঘটে না, সেই অপরাধগুলো খুব বেশি করে ঘটছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এবং সবচেয়ে নির্মম এবং ভয়াবহ যে বিষয়, সেটি হলো ধর্ষণ। আপনারা জানেন যে নারী দেহের উপর পুরুষের যে জোরপূর্বক যৌনতা এবং যৌনতার জন্য যে সীমাহীন আক্রমণ, সেই আক্রমণকে পৃথিবীর সব ধর্ম, সব মত, সব আইন, সব কানুন সবচেয়ে কঠিন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। ধর্ষণ এমন একটি অপরাধ, ইসলামের দৃষ্টিতে এটার কোনো ক্ষমা নেই। অনেক সময় হুজুরেরা বা ময় মুরব্বীরা এই ধর্ষণের শাস্তি স্বরূপ বিয়ের থা দিয়ে দেন। এটিও গুনাহগার, এটি কর্ম, গুনার কর্ম। কিন্তু বাস্তবতা হলো যে ধর্ষণ এরকম একটা বিষয়, যে ধর্ষণের আতঙ্ক থেকে যার জীবনে এই ধর্ষণ ঘটে, সে নারী হোক কিংবা পুরুষ হোক। এখন তো বাংলাদেশে পুরুষ ধর্ষকের সংখ্যাও বেড়ে গিয়েছে, অর্থাৎ সমকামিতা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। শিশুদের উপর বলাৎকার, এমনকি বয়স্ক মানুষদেরকে ধরে ধরে নিয়ে পালাক্রমে তাদেরকে ধর্ষণ করা, এটি নারীদের মতো এই ঘটনা এই বাংলাদেশে ঘটছে। তো যেটা বলছিলাম যে নারী ধর্ষণ এই বাংলাদেশে এমনভাবে ঘটছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে 1971 সনে যেভাবে ধর্ষণ হয়েছিল, ঠিক ওইরকম একটা মন মানসিকতা চলে এসেছে। 71-এ ধর্মের দোহাই দিয়ে হিন্দু রমণীদেরকে ধর্ষণ করা হতো। এরপর আল্লাহর মাল কিংবা গনিমতের মাল, এরকম আখ্যা দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দলমত নির্বিশেষে, তাদের পরিবারের উপর যে পাশবিক নির্যাতন রাজাকার, আল বদর, আর শামস এবং পাকিস্তানি দোসররা চালাতো, তার ফলে কেবলমাত্র সরকারি হিসেবে 2 লক্ষ মা বোনকে ইজ্জত হারাতে হয়েছে, অর্থাৎ ধর্ষণের শিকার হতে হয়েছে। এবং সেই ধর্ষণের কোনো
মা ছিল না, বাবা ছিল না, কোনো রীতি ছিল না। বহু ধর্ষিতা নিহত হয়েছেন, বহু ধর্ষিতা পঙ্গু হয়েছেন, বহু ধর্ষিতা মানসিক বিকলাঙ্গতার শিকার হয়েছেন, বহু ধর্ষিতা গর্ভ ধারণ করেছেন এবং অবৈধ সন্তান প্রসব করেছেন, এবং এরকম অসংখ্য অবৈধ সন্তান বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে তারা দত্তক হিসেবে নিয়ে গেছে। ধর্ষণ একটা মানসিক রোগ, এবং এই রোগটা কেবলই মাত্র সে সমস্ত পুরুষের মধ্যে আসে যাদের যে পুরুষের যে পাশবিকতা, সেই পাশবিকতার যে গ্রন্থিগুলো, সেই গ্রন্থিগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ থাকে না। দ্বিতীয়ত হলো যে এই রোগাক্রান্ত লোকটি সমাজে যখন প্রভাবশালী হয়ে পড়ে, তারাও ধর্ষণ করে, এবং সে যখন মনে করে যে তার এই কর্মের জন্য কোনো ফলাফল হবে না বা কোনো বিচার হবে না, তখন সেখানে ধর্ষণের মতো ঘটনা ঘটতে থাকে একের পর এক। এরপর মানুষের লোভ, মানুষের লালসা, অর্থাৎ একটি পুরুষ বা একটি নারী যেই ধর্ষণ করুক না কেন, এখন অনেক নারীরাও কিন্তু পুরুষদেরকে ধরে নিয়ে ধর্ষণ করছে, অনেক পুরুষরা পুরুষকে নিয়ে ধর্ষণ করছে, এবং অনেক পুরুষরা আবার নারীদেরকে নিয়ে ধর্ষণ করছে। এখানে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোরী, অর্থাৎ আসিয়ার মতো একেবারে শিশু যেভাবে রয়েছে, সেইভাবে 60 বছর 70 বছরের বৃদ্ধ বা বৃদ্ধাও এই ধর্ষণের শিকার হচ্ছে। এই যে কওমে লুতের মতো করে আমরা একটি জমানায় পৌঁছে গেলাম, কিংবা 71-এর সময়ে যে মহাবিপর্যয় ঘটেছিল আমাদের মন এবং মননে, আমাদের সামাজিক চরিত্রে, ঠিক সেইরকম একটি অবস্থা আমরা এই 2025 সনের মার্চ মাসে এসে, তাও আবার পবিত্র রমজান মাসে এসে পড়ে গেলাম। এটা কেন হলো? আপনারা সবাই জানেন যে পতিতাবৃত্তি ইতিহাসের একটি প্রাচীনতম পেশা। ধর্ষণ তাও অতীতের প্রাচীনতম একটি অপরাধ। কিন্তু সমাজে যখন পতিতাবৃত্তি এবং ধর্ষণ এই দুটো জিনিস একই সঙ্গে বেড়ে যায়, সেটি চুরি ডাকাতি রাহাজানি বেড়ে যাওয়ার চাইতে অনেক অনেক ইঙ্গিতবহ। যখন আসমানি বালা কিলবিল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদের উপরে ধৈর্য হারিয়ে ফেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ কখনো ধৈর্য হারান না, ক্রোধান্বিত হন, এবং কোন একটি কওমের বেশিরভাগ লোকের আচার আচরণ, চিন্তা এবং চেতনা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বিক্ষুব্ধ করে তোলে, তখন সেখানে ধর্ষণের মতো এই যে আলামত, এই আলামতগুলো বেড়ে যায়। এখন আমাদের দেশে যা কিছু হচ্ছে, কোনো কিছুই আপনি ডিকশনারিতে খুঁজে পাবেন না। রাজনীতির বিজ্ঞানের মধ্যে পড়ে না, অর্থনীতি কোনো নিয়ম মানছে না, শাসনতন্ত্র বলে বাংলাদেশে কোনো কিছু আছে, অর্থাৎ গঠনতন্ত্র বলেন, শাসনতন্ত্র বলেন, কনস্টিটিউশন বলেন, এটি আছে, পালিত হচ্ছে, এটি জোর করে বলা যাচ্ছে না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু গ্রহণ করছে, এবং সে সেটাকে বলছে এটা সাংবিধানিক। আর যখন এটির প্রয়োজন নেই, তখন বলছে যে এই সংবিধান মানি না, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। নীতি নৈতিকতা, মানবাধিকতা
দেশ জাতি এবং রাষ্ট্রের প্রতি যে প্রেম, এই সব কিছু এখন বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিএনপি রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, জামাত থেকে শুরু করে অন্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে, জাতীয় পার্টি সহ, তাও পিন্ডি না দিল্লি, এটা আপনারাই সিদ্ধান্ত নিন। এমনকি একেবারে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদেরকে আমি রাজনীতির বেশ্যা বলি, টাকা পেলেই যারা দেহদান করে, এই সকল রাজনৈতিক বেশ্যারাও এখন বিদেশি টাকায় চলছে, দেশের বাইরের ইঙ্গিতে চলছে, এবং পুরো দেশটিকে বিক্রি করে দেওয়ার, পুরো দেশকে খণ্ড বিখণ্ড করার, পুরো দেশকে শকুনের মতো খাবলে খাওয়ার যে উদগ্র বাসনা মানুষের মধ্যে, বেশিরভাগ যারা ক্ষমতা লোভী তাদের মধ্যে যেভাবে প্রবল থেকে প্রবল হয়ে উঠেছে, তার ফলে কেবল শিশু, নারী, বৃদ্ধা, বৃদ্ধ, তরুণ তরুণী, তাদের জীবন যৌবন ধর্ষণের যে শিকার হচ্ছে তা নয়, পুরো জীববৈচিত্র্য, পুরো সমাজ, পুরো কাল, সব কিছুই কেন যেন এই আমরা এক নিরাপত্তাহীনতার ধর্ষকদের কবলে পড়েছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে যে তথ্য আপনারা পেয়েছেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। ধন্যবাদ।